হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি প্রণয়ের অমল কাব্য। লিখেছেন ডিআরএম সোহাগ। পর্ব ১৯। মায়েরা গাল পেতে কিছুক্ষণ চুপ করে রইল। কোনো সাড়া না পেয়ে চোখ বুজে ঢোক গিলে। কেন যেন খারাপ লাগছে ভীষণ। কেন খারাপ লাগছে? উত্তর খুঁজে পায় না। ইরফানের দিকে তাকায় না, উল্টো ঘুরে দ্রুত পায়ে জায়গা প্রস্থান করতে চায়। তার আগে ইরফান মায়রার পেট বাঁ হাতে আঁকড়ে ধরে। নিজে চেয়ারে বসে তার কোলে মায়রাকে বসায়। মায়রা চোখ বড় বড় করে তাকায়। ত্রিনা বেগম নিজেও অবাক হয়ে তাকায়। ইরফান গম্ভীর মুখায়বে তার ফুপির দিকে চেয়ে বলে, ফুপি খাবার দাও, আমার কাজ আছে। মায়রা দুহাতে ইরফানের হাত সরানোর চেষ্টা করে। এগুলো কি ধরনের অসভ্যতামি? দাঁতে দাঁত চেপে বলে, আমায় ছাড়ুন, অসভ্য লোক। ইরফান মায়রার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ছোট্ট আওয়াজে বলে, আমি খাবো, তুমিও এভাবেই বাকি খাবার ফিনিশ করবে, দ্যাটস ফাইনাল। মায়রা ত্রিনা বেগমের দিকে অসহায় চোখে তাকায়। ত্রিনা বেগমের দৃষ্টি তো বিস্ময়। মায়রা চোখ সরিয়ে নেয়। বিরক্তি, লজ্জা, রাগ সব মিলিয়ে ইরফানের হাতের উপর তার দু হাতের নখ দাবিয়ে সব রাগ ঝেড়ে দেয়। নখ কয়েকদিন হলো না কাটায় বড় হয়েছে ভালোই। একদম রক্ত বেরিয়ে গেল, কিন্তু ইরফানের হেলদোল নেই। গম্ভীর মুখে মনোযোগী চোখে মায়রার খামচি দেওয়া দেখল। কিছুই বলল না। মায়রা এখনও হাত সরায়নি। ইরফান ডান হাতে মায়রার প্লেট এগিয়ে এনে মায়রার সামনে রেখে মৃদুস্বরে ঠান্ডা গলায় বলে, খেয়ে নাও। মায়রা ইরফানের এমন ঠান্ডা গলা শুনতে পেয়ে ইরফানের হাতে খামচে ধরা দুহাত আগলা করে দেয়। ফর্সা হাত অনেকটা জোরে জখম হয়ে আছে, কেটে গিয়ে কেমন রক্ত গড়িয়ে পড়ছে। মুহূর্তে বেশ খানিকটা জায়গা জুড়ে ফুলে উঠল। মায়রার নিজেরই খারাপ লাগলো। সে এমন রাক্ষসের মতো খামচে দিয়েছে, আর এই লোকের কিছুই যায় আসে না। ঘাড় বাঁকিয়ে ভেজা গলায় বলে, আপনার কি একটুও অনুভূতি নেই? ইরফান শান্ত চোখে মায়রার দিকে তাকায়। আবারও ঠান্ডা গলায় বলে, ফিনিশ ইট, ফাস্ট। কথাটা বলে চোখ সরিয়ে তার বাঁ হাতের দিকে তাকায়, যেখান থেকে বেয়ে গড়িয়েছে স্বল্প রক্তের ছিটে ফোঁটা। কি মনে করে খুবই সূক্ষ্ম হাসে। সে হাসি বোঝার ক্ষমতা কারো নেই। তার মুখায়ব স্বাভাবিক থাকে, কে বুঝবে? শুধু সেই বোঝে হয়তো। মায়েরা অবাক হয়ে ইরফানের দিকে তাকিয়ে আছে। লোকটা এমন স্বাভাবিক কী করে? সে রক্ত বের করে দিয়েছে, অথচ এই লোকের হেলদোল নেই। তাকে থাপ্পড় কখন দিবে? চোখ ঘুরিয়ে ইরফানের হাতের ক্ষত হওয়া হাতের দিকে তাকায়। চোখ জুড়ে অসহায়ত্ব ভিড় করে। কাজটা ঠিক হলো না বোধহয়। ত্রিনা বেগম ইরফানের পাশে দাঁড়িয়ে ইরফানকে খাবার বেড়ে দেয়। ইরফানের হাতের অবস্থা তার চোখ এড়ায়নি, কিন্তু কিছু বলল না। ইরফানকে তিনি খুব ভালোই বুঝেছেন। বউকে নিয়ে খুব চিন্তা, সে এখানে কি বলবে? ইরফানকে খাবার দিয়ে সে তার ঘরে চলে যায়। মায়রা রেগে বলে, আমায় ছাড়ুন। ইরফান পরোটা ছিঁড়ে মুখে দিয়ে স্বাভাবিকভাবে বলে, এভাবেই খেতে হবে। মায়রার কান্না পায়। এই লোকটা এমন কেন? অসহায় কণ্ঠে বলে, প্লিজ ছাড়ুন, আমি এখানে বসেই খাবো। ইরফান কিছু বলল না। মায়রা ইরফানের খামচি দেওয়া হাত আবারও দুহাতে চেপে ধরে। ইরফান খাওয়া থামিয়ে একবার তাকায় মায়রার হাতের দিকে, চোখ সরিয়ে নেয়, কিছু বলে না, খাওয়ায় মনোযোগ দেয়। মায়রা বিরক্ত হয়ে রেগে বলে, আপনি ছাড়বেন আমায়? বলেছি তো এখানে বসেই খাবো। ইরফান শুনল না। মায়রার এত রাগ লাগছে, মনে মনে বিড়বিড় করে দু চারটা কথা শুনিয়েছে এতক্ষণে। ইরফানের হাতের দিকে তাকালে দেখল পুরো হাতের বেশ অনেকটা জায়গা জুড়ে ক্ষত। বিড়বিড় করল, ভালোই হয়েছে, অসভ্য লোক। নিজেকে সামলে মৃদুস্বরে বলে, প্লিজ ছেড়ে দিন, এভাবে খেতে পারবো না, এখানে বসেই সব ভাত খাবো। ইরফান ঘাড় ঘুরিয়ে মায়রার দিকে তাকায়। বা পায়ে তার পাশের চেয়ার টেনে তার চেয়ারের সাথে লাগিয়ে মায়রাকে তার গা ঘেঁষে বসিয়ে দেয় চেয়ারে। মায়রা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ইরফানের থেকে সরতে নিলে ইরফান পিছন দিকে বাঁ হাতে মায়রার কোমর চেপে ধরে। মায়রার দিকে তাকিয়ে বলে, আবার কোলে বসতে চাইছো? মায়রা বিরক্ত হয়ে নিজের কোমর থেকে ইরফানের হাত সরাতে চায়। জখম হাতে আরও কতগুলো যে আঁচড় লেগেছে তার হদিশ নেই। তবে ইরফান সে ব্যাপারে নির্বিকার। মায়রা রেগে বলে, ছাড়বেন আপনি? ইরফান গম্ভীর গলায় বলে, নো। মায়রা হাল ছেড়ে দিল। এই লোককে বলে লাভ নেই। ভাতের প্লেট এগিয়ে এনে দ্রুত খেয়ে নিল। ইরফান দেখল মায়রার খাওয়া শেষ। নিজে থেকেই মায়রাকে ছেড়ে উঠে দাঁড়ালো। তার খাওয়া বেশ কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। মায়রার খাওয়া শেষ হওয়ার অপেক্ষায় ছিল। ফোনের দিকে তাকিয়ে সময় দেখল। এরপর দ্রুত পায়ে শুদ্ধর ঘরের দিকে যায়। মায়রা ভ্রুকুচকে ইরফানের প্রস্থান দেখল। পানি খেতে খেতে ভাবছে, লোকটাকে কেমন যেন অদ্ভুত লাগছে। এসবের পিছনে কারণ খুঁজে পায় না। ইরফান শুদ্ধর ঘরে গিয়ে শুদ্ধর ল্যাপটপ অন করে বেডের সাথে হেলান দিয়ে বসে।
শুদ্ধ তার ফোন বাড়িয়ে দিয়ে বলে, তোর বাবা। ইরফান কানে ফোন নেয়, বাঁ হাতে ল্যাপটপে আঙুল চালায়, ডান হাতে কানে ফোন ধরে বলে, বলো। তারেক নওয়াজ রেগে বলে, ওখানে কেন গিয়েছ? ইরফান গম্ভীর গলায় বলে, কাজ ছিল। তোমার অফিস এখানে আর কাজ ওখানে, আমাকে কি শেখাতে চাও তুমি? তুমি আবার মায়রাকে মারতে গিয়েছ? আর একবার ওর গায়ে হাত তুললে আমি ভুলে যাব তুমি আমার ছেলে। ইরফান বিরক্ত হয়ে বলে, ওকে। তারেক নওয়াজ রেগে বলে, হেয়ালি করছো আমার সাথে? আমি লয়ারের সাথে কথা বলছি, তোমার ডিভোর্সের ব্যবস্থা আমি করছি, তুমি আর ও বাড়ি যাবে না এক্ষুনি। ইরফান রেগে শুদ্ধর ফোন আছড়ে ফেলে। শুদ্ধ ইরফানের পাশে টান টান হয়ে চোখ বুজে শুয়েছিল। এমন ধূপ করে শব্দ পেয়ে দ্রুত চোখ খুলে উঠে বসে। ইরফানের দিকে তাকিয়ে দেখে তার ফোন নেই। ইরফানের হাত ফাঁকা। অসহায় কণ্ঠে বলল, আমার ফোন কি করলি? ইরফান শুদ্ধর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলল, এই ডিভোর্সের ব্যাপারে কেউ কিছু বললে তোকে ছাড়ব না আমি। শুদ্ধ হা করে চেয়ে আছে ইরফানের দিকে। যা বাবা, সে কি করল? অসহায় কণ্ঠে বলল, তোর বাপ করাতে চাইছে ডিভোর্স, আমি কি করলাম? তুই এই ওয়ার্ড ফার্স্ট ইউজ করেছিলি, এখন সবার মাঝে ছড়িয়ে পড়েছে এটা। শুদ্ধ অদ্ভুতভাবে চেয়ে রইল কিছুক্ষণ ইরফানের দিকে, কিছু বলল না। সে বুঝে গেছে এদের বাপ ছেলে যাই হবে সেই ঝড়ের হাওয়া তার গায়ে কোনো না কোনোভাবে লাগবেই, এটা লেখা হয়ে গেছে। বেড থেকে নেমে তার ফোনটা তুলে দেখল ফোন অনই আছে, তবে কল কেটে গিয়েছে। সময় দুপুর 2:45। মায়েরা খেয়ে এসে কিছুক্ষণ বই পড়ল, কিছুক্ষণ শুয়ে ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু চোখে ঘুম ধরা দেয় না। মাঝে আর একদিন আছে এক্সামের, একটু টেনশন হচ্ছে, তবে চিন্তাভাবনায় ইরফানের অংশ বেশি। কি যে ভাবে নিজেই বোঝে না। তবে একটা কথা ভেবে ভালো লাগলো, ইরফানকে এখন হিরোই লাগে তার কাছে, এর ক্রেডিট তার। কিন্তু মানুষ তো ভালোর কদর করতে জানে না, তাই তাকে মেরে চলে যায়। মায়েরা একা একা মুখ বাঁকায়। শুদ্ধর মায়ের ঘরে যাওয়ার জন্য ঘর থেকে বেরোতে নিলে এদিকে ইরফানকে আসতে দেখে মায়েরা অবাক হয়। যখন বুঝলো তার দিকে আসছে, একদম কাছে চলে এসেছে, দ্রুত ভেতরে প্রবেশ করে তার ঘরের দরজা লাগাতে চায়। ইরফান ধাক্কা দেয়। মায়েরা ব্যর্থ হয় দরজা আটকাতে, ধাক্কায় দুপা পিছিয়ে যায়। ইরফান ঘরের ভেতরে এসে কিছুটা রেগে বলে, স্টুপিড, দরজা লাগাচ্ছিলে কেন? মায়েরা ঢোক গিলে, সকালের খামচির জন্য মারতে এসেছে নাকি? একটু ভয় পায়। অতঃপর কণ্ঠে ঝাঁজ ঢেলে বলে, আপনি এ ঘরে এসেছেন কেন? যান বলছি। ইরফান বিরক্ত হয়ে ঘরের দরজা আটকে দেয়। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান দরজা আটকে মায়েরার দিকে দুপা এগিয়ে এসে শান্ত গলায় বলে, রেডি হও ফাস্ট। মায়েরা অবাক হয়ে বলে, কোথায় নিয়ে যাবেন আমাকে? রেডি হতে বলেছি। মায়েরা রেগে বলে, আপনার সাথে আমি কোথাও যাব না। কথাটা বলে দরজার দিকে যেতে নিলে ইরফান মায়েরাকে নিজের সাথে চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, যেতে হবে, রেডি হও। মায়েরা মোচড়ামুচড়ি করে, ঠেলে ইরফানের থেকে নিজেকে ছাড়াতে চায়। চিৎকার করে বলে, অসভ্য লোক, আমায় ছাড়ুন, আমি মরে গেলেও আপনার সাথে কোথাও যাব না। ইরফান ডান হাতে মায়েরার গাল চেপে বলে, আমায় রাগিও না, চুপচাপ রেডি হয়ে নাও। মায়েরা রেগে বলে, আমি যাব না, বুঝেছেন আপনি, ছাড়ুন আমায়। ইরফান চোখ বুজে শ্বাস টানল। রেগে প্রশ্ন করে, হোয়াই? মায়েরা চেঁচিয়ে বলে, তো কি আপনার সাথে নাচতে নাচতে ঘুরতে যাব? আমার সৎ মাও আপনার মতো এভাবে মারেনি, দুদিনে আমাকে উঠতে বসতে মেরেছেন, ছাড়ুন আমায়। কথাগুলো বলতে বলতে চোখ জোড়া পানিতে টইটম্বুর হয়ে গেছে। ইরফান থমকানো দৃষ্টিতে তাকায় মায়েরার দিকে, অবাক হয়ে বলে, তোমার সৎ মা? মায়েরা ইরফানকে গায়ের জোরে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। আবারও চেঁচিয়ে বলে, আপনি জেনে কি করবেন, বের হন এখান থেকে বলছি। বলতে বলতে ইরফানকে ঠেলে বের করতে চায়। ইরফান সম্বিত ফিরে শক্ত করে মায়েরাকে তার সাথে চেপে ধরে, শান্ত গলায় বলে, সরি। মায়েরা বিস্ময় চোখে তাকায় ইরফানের দিকে, অবাক হয়ে বলে, কি বললেন? ইরফান থতমতো খেয়ে বলে, নাথিং। মায়েরা মুখে হাত দিয়ে বলল, আপনি সরি বললেন? ইরফান গম্ভীর মুখে মায়েরার দিকে চেয়ে বলে, নো। মায়েরা রেগে বলে, আপনি সরি বলেছেন, আমি নিজের কানে শুনেছি। ইরফান ধমক দেয়, শাট আপ স্টুপিড। মায়েরা ধমক খেয়ে কেঁপে ওঠে। সে বুঝতে পারে না এই লোকের হঠাৎ হঠাৎ কি হয়, কেমন অদ্ভুত অদ্ভুত কথা বলছে। ইরফান মায়েরাকে চুপ থাকতে দেখে ধমকে বলে, রেডি হতে বলেছি আমি। মায়েরা চিন্তা বাদ দিয়ে রেগে বলে, আমি কোথাও যাব না। ইরফান বিরক্তির শ্বাস ফেলে, দাঁতে দাঁত চেপে বলে, ইউ আর আ স্টুপিড, আমায় না রাগিয়ে শান্তি পাও না? মায়েরা কিছু বলে না। ইরফান মায়েরাকে বাম হাতে নিজের সাথে চেপে আলমারির কাছে যায়।
ডান হাতে একটা পাল্লা খুলে ভেতর থেকে নেড়েচেড়ে একটা কালো বোরখা নেয়। মায়েরা গলা থেকে ওড়না সরাতে নিলে মায়েরা ভীত স্বরে বলে, কি করছেন? ইরফান শান্ত গলায় বলে, রেডি করাচ্ছি, ডোন্ট ডিস্টার্ব মি। মায়েরা তার ওড়না টেনে ধরে রেগে বলে, আপনি আসলে একটা অসভ্য। ইরফান শান্ত চোখে মায়েরার দিকে তাকায়, ঠান্ডা গলায় উত্তর দেয়, ওকে। মায়েরা কি বলবে বুঝতে পারছে না। এই লোকটা কি আসলেই পাগল হয়ে গেল? কেমন অদ্ভুত বিহেভ করছে। মায়েরা নিজেকেই পাগল লাগছে। ইরফান আবারও মায়েরার ওড়না ধরে টান দিতে নিলে মায়েরা ইরফানের হাত ধরে বলে, আমি রেডি হচ্ছি, প্লিজ আপনি যান। ইরফান গম্ভীর চোখে মায়েরার দিকে তাকায়। মায়েরাকে ছেড়ে হাত ঘুরিতে সময় দেখল। হাতের বোরখা বেডের ওপর ছুঁড়ে ফেলে বাইরে যেতে যেতে বলে, 5 মিনিটে আসছি, রেডি হও, ফাস্ট। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। কোথায় নিয়ে যাবে তাকে? কোনো ধারণাই করতে পারল না। তাকে বলেও না। বিরক্ত লাগলো। বোরখা পরে হিসাব বাঁধল। এরপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজেকে দেখল খানিক। ইরফান তাকে কোথায় নিয়ে যেতে চায় বিন্দুমাত্র আন্দাজ করতে পারল না। তবে সে ঠিক করলো সে যাবে না। যাবে না মানে যাবেই না ওই লোকের সাথে। ঘর থেকে বেরিয়ে দেখল আশেপাশে কেউ নেই। বিকেল হতে চলল। শুদ্ধর মা হয়তো ঘুমিয়েছে। একবার ইরফানের ঘরের দিকে তাকায়। দরজা চাপানো। মায়েরা তার ঘরের দরজা চাপিয়ে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যায়। ইরফান শাওয়ার নিয়েছে। এই মেয়েটার সাথে কথা বলতে গেলে তার মেজাজ বিগড়ে যায়। বিড়বিড় করে, স্টুপিড গার্ল। গায়ে সাদা শার্ট আর কালো প্যান্ট জড়ালো। দ্রুত 2 হাতের শার্টের হাতা কোনোই পর্যন্ত ফোল্ড করলো। হাত ঘড়ি পড়তে পড়তে আয়নায় একবার নিজের প্রতিবিম্ব দেখে গম্ভীর মুখে। মুখায়বে কোনো পরিবর্তন নেই। এরপর গাড়ির চাবি পকেটে রাখে। হাত ঘড়িতে একবার সময় দেখে। ফোন হাতে নিয়ে কাউকে কল করে বলে, সন্ধ্যার পর আসছি। এরপর কল কেটে ঘর থেকে বেরিয়ে যায়। মায়ের ঘরে দরজা ঠেলে ভেতরে গিয়ে আশেপাশে তাকায়। কাউকে না দেখে ভ্রু কুঁচকে নিল। এগিয়ে গিয়ে ওয়াশরুম চেক করে। ঘরের আশেপাশে ভালোভাবে চোখ বুলিয়ে বুঝল নেই। বিরক্তি নিঃশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে তার ফুপির ঘরের দিকে যায়। ত্রিনা বেগম ঘর থেকে বেরিয়ে ইরফানকে দেখে বলে, কোথাও যাচ্ছিস বাবা? ইরফান তার ফুপির দিকে তাকিয়ে বলে, ফুপি, কাজ আছে। ওই মেয়েটা কোথায়? মায়রার কথা বলছিস? ইরফান নীরব থাকলো। ত্রিনা বেগম ভ্রুকুচকে বলল, ও তো ওর ঘরেই আছে। নেই। ভদ্রমহিলা ভ্রুকুচকে বলল, ঘর ছাড়া আর কোথায় যাবে? দাঁড়া, আমি দেখছি। কথাটা বলে মায়রার ঘরের দিকে যায়। ধীরে ধীরে অন্য ঘরগুলোতেও দেখল। কোথাও না পেয়ে অবাক হলেন তিনি। এক্সামের জন্য তো মায়রা বাইরেও যায় না। এই দুপুর সময় মেয়েটা কোথায় গেল? ইরফানের কাছে এসে জানালেন, পেলেন না মায়রাকে। ইরফান হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে। পিছন থেকে শুদ্ধ তার ঘর থেকে বেরিয়ে বলে, কি হয়েছে? ত্রিনা বেগম ছেলের দিকে এগিয়ে গিয়ে বলে, মায়রাকে দেখেছিস? শুদ্ধ ভ্রুকুচকে বলল, না তো। কেন, নেই? না, কোথাও পেলাম না তো। শুদ্ধ ইরফানের সামনে গিয়ে সিরিয়াস কণ্ঠে বলে, বাচ্চা মেয়ে, যদি বয়ফ্রেন্ড থেকে থাকে, এতদিন পর গ্রামে এসে হয়তো বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছে, নয়তো পালিয়ে গেছে। স্বামীর হাতে বেচারি মার খেয়ে খেয়ে বয়ফ্রেন্ডের কাছে নালিশ করতে গেছে। চাপ নিস না। ইরফান শুদ্ধ দিকে তেড়ে যায়। শুদ্ধ এক লাফে দূরে গিয়ে দৌড়ে তার ঘরে চলে যায়। ইরফান জ্বলন্ত চোখে শুদ্ধ দিকে চেয়ে আছে। শুদ্ধ মিটিমিটি হাসছে। আবার সিরিয়াস হয়ে বলে, অবশেষে মায়রা এবার একটু স্বামীর আদর বয়ফ্রেন্ডের থেকে পেতে যাচ্ছে। মায়রাকে দেখেই বলবে। এরপর শুদ্ধ নাটকীয় ভঙ্গিতে বলে, ওগো মায়রা বেবি, তুমি এসেছো? এক্ষুনি তোমার থাপ্পড়ের মেশিন ইরফান বাবুকে ডিভোর্স দিয়ে আমার কাছে চলে এসো। আমি তোমাকে। ইরফান হাতের কাছে একটা ফুলদানি পেয়ে শুদ্ধর ঘরের দিকে ছুঁড়ে ফেলে। রাগান্বিত স্বরে চিৎকার করে বলে, আই উইল কিল ইউ শুদ্ধ। শুদ্ধ ঠাস করে তার ঘরের দরজা লাগিয়েছে। দরজার সাথে লেগে ফুলদানি ঠাস করে পড়ে গিয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ওদিকে শুদ্ধ দরজা আটকে শব্দ করে হাসছে। এরপর আবারও দরজা খুলে একটু উকি দিলে ত্রিনা বেগম শুদ্ধর দিকে চেয়ে রেগে বলে, এই চুপ কর, জ্বালাস না তো ওকে, আর কিছু বলবি না, বাদর হয়েছে। শুদ্ধ মায়ের কথা শুনে মিটিমিটি হাসতে হাসতে ইরফানের দিকে তাকালো। ইরফান চোখ বন্ধ করে দাঁড়িয়ে ডান হাতে ঘাট ডলে, বাম হাত মুষ্টিবদ্ধ। অফিসের সব কাজ সকাল থেকে নাকে মুখে করলো ল্যাপটপ ফোন দিয়ে। মিটিং, ফোন কল, বাবার অহেতুক ঝাড়ি, সব মিলিয়ে মাথাটা পুরোটা ব্লাস্ট হওয়ার উপক্রম। এখন এই স্টুপিড তার সাথে যাবে না বলে কোথায় গেছে কে জানে। মেজাজটা চরম লেভেলের বিগড়ে গেল। ত্রিনা বেগম ইরফানের গালে হাত দিয়ে বলে, রাগ করিস না বাবা, বাচ্চা মেয়ে, ওর কোনো বান্ধবীর বাড়ি গেছে হয়তো। গ্রাম তো, এখানে ওর অনেক বান্ধবী আছে। ইরফান কিছু বলল না। ফোঁস করে শ্বাস ফেলে হনহন করে বাড়ি থেকে বেরিয়ে যায়। মায়েরা তার এক ক্লাসমেট নাম মিম তার বাড়িতে এসেছে।
মিমের সাথে তার সবচেয়ে বেশি সখ্যতা। গ্রামে না থাকায় অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, তাই ভাবল মিমের সাথেই আজ বিকাল কাটিয়ে যাক। মায়েরা একটু পরপর লাফ দিয়ে বড়ই গাছ থেকে বড়ই পারতে চায়, হাতে নাগালে পেয়েও যেন পায় না, ফসকে যায় বারবার। পাশে মিম বিরক্ত হয়ে বলল, ঘরে পাড়া আছে রে, ঘরেরটা কি আমরা এটো করে রেখেছি? মায়েরা পাত্তা দিল না, আর একটু জোরে লাফ দিয়ে একটা ডাল টেনে ধরে। ফটাফট 5-6টা বড়ই ছিঁড়ে সবগুলো বড়ই বোরখার সাথে মুছতে মুছতে বলে, এভাবে খাওয়ার মজা তুই আজও বুঝলি না রে ছানা, বলে দুটো একসঙ্গে মুখে দেয়। মিম মায়রার বা হাত ধরে সামনে হাঁটতে হাঁটতে বলে, অত বোঝার দরকার নাই আমার, তুই তৈরি জিনিস খেতে পারিস না, এটা তোর প্রবলেম। মায়েরা কিছু বলল না, আশেপাশে দেখছে। কতদিন পর গ্রামের ধুলোর রাস্তায় বান্ধবীকে নিয়ে হাঁটছে, বড়ই খাচ্ছে, মনটা ফুরফুরে লাগছে বেশ। মিম পাশ থেকে বলে, তোর জামাইয়ের কি খবর? মায়েরা ভ্রুকুচকে বলে, মানে না আমারে। মিম দাঁড়িয়ে যায়, অবাক হয়ে বলে, মানে? মায়েরা বড়ইয়ের বিচি মুখ গোল করে ফেলে হেসে বলল, কদিনেই বাংলা ভুলে গেছিস? আমার হাওয়া ছাড়া সবার জীবনটা এভাবেই বেদনাময় হয়ে যায়। কষ্ট পাস না, আবার তোকে ইংরেজ থেকে বাঙালি বানিয়ে দেব সুন্দরী। মিম রেগে ধূপ করে মায়ের হাতে একটা আলতো থাপ্পড় মেরে বলে, মজা করিস না, বল আসলেই মানে না তোকে? মায়ের মুখটা কেমন মলিন হলো, মৃদুস্বরে বলল, মিম অবাক হয়ে বলে, তাহলে এখন কি হবে? মায়েরা হেসে বলে, তোর হাড়িতে ভাগ বসাবো। মানে? মায়েরা মুখে থাকা বড়ইয়ের বিচি ডান পাশে ফেলে বলে, এত মানে মানে করিস কেন? তোর জামাইয়ের গলায় ঝুলবো, তোর হাড়িতে ভাগ বসাবো, দুই সতীনে মিলে ঝাক্কাসে এক সংসার সাজাবো। মিম রেগে গেল, এই বেয়াদবটা জীবনেও সিরিয়াস হবে না। ভাবলো জামাইয়ের না মানার ব্যাপারেও মজা করে বলছে, তাই আর কিছু বলল না। মায়েরা সামনে ফুচকার এক ভ্যান দেখে বলে, আমি টাকা আনিনি, তুই খাওয়া আজ। মিম মুখ বাঁকিয়ে বলল, বিয়ে হলো তোর, খাওয়াবি তুই, উল্টে আমাকে খাওয়াতে বলছিস? মায়েরা মিমের দুহাত ধরে নাড়াতে নাড়াতে বলে, আরে খাওয়া, আজ হঠাৎ করেই বেরিয়ে এসেছি, আমি তোকে জামাই খুঁজে দেব, নিয়ে এবার খাওয়া। মিম ফুচকার দোকানের দিকে যেতে যেতে বলে, তোর কি আমাকে লোভী মাইয়া মনে হয়? এমন ভান করিস যেন হিসাব করে করে চলি আমরা। মায়েরা 4 প্লেট ফুচকা দিতে বলে এই দাদুকে। মিম আর মায়েরা মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছিল। কথা বলার মাঝেই মায়েরার পিছনে চোখ পড়লে মিম অবাক হয়ে বলে, দেখ কি সুন্দর একটা ছেলে, পাশে গাড়িও আছে, আমি ক্রাশ খাইছি খালা। মায়েরা ভ্রু কুচকে পিছন ফিরে তাকায়। ইরফান বিরক্ত ভরা চোখে মুখে মায়েরা থেকে কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে, আশেপাশে তাকিয়ে যেন কিছু খুঁজছে। হাতে থাকা ফোনে কিছু একটা দেখে আবারও আশেপাশে চোখ বুলায়। মায়েরা চোখ বড় বড় করে তাকায়, দ্রুত উল্টো ঘুরে মিমের হাত ধরে দোকানের বুড়ো দাদুকে বলে, ফুচকা খাবো না দাদু? কথাটা বলে মিমের হাত ধরে এক প্রকার দৌড় লাগায়। মিম হাঁপানোর কণ্ঠে বলে, আরে যাচ্ছিস কেন, কি হয়েছে? মায়েরা পিছু ফিরে তাকায় না, এই লোক তাকে পেলে থাপড়াতে থাপড়াতে তার সাথে নিয়ে যাবে। মায়েরা দৌড় থেমেছে একদম মিমদের বাড়ির সামনে গিয়ে, দুজনেই হাঁপাচ্ছে। মিম শ্বাস নিয়ে বলল, কি হলো, চলে আসলি কেন? অনেক সুন্দর ছেলে, চল যাই। তোর বর আছে বলে কি আমি কারো দিকে তাকাবো না নাকি? মায়েরা দুহাত কোমরে রেখে বলে, থাপ্পড় খাবি? বিবাহিত পুরুষের দিকে নজর দিতে লজ্জা লাগে না, বেয়াদ্দপ মাইয়া? মিম অবাক হয়ে বলল, তুই কি করে জানলি সেই লোক বিবাহিত? মায়েরা থতমতো খেয়ে যায়, আমতা আমতা করে বলে, আমার দুঃসম্পর্কের বোনের জামাই। মিম হেসে বলে, তার মানে তোর দুলা ভাই, চল ট্রিট নিয়ে আসি, শালি হই আমরা তার। মায়েরা রেগে যায়, তার বরকে দুলা ভাই বানিয়ে দিচ্ছে, আবার ভাবলো সেই তো বানালো। মিমের হাত ধরে বাড়ির ভেতর যেতে যেতে বলে, হাঁপিয়ে গিয়েছি, চল ঘরে বসে গল্প করব। ফুচকা খেতে পারলাম না, চলে আসলি কেন? মায়েরা কিছু বলল না। পুরো বিকেল গ্রামের এ মাথা ও মাথা মায়েরাকে খুঁজে ব্যর্থ হয়ে সন্ধ্যায় বাড়ি ফিরেছে ইরফান। ডাইনিংয়ের সাথে ড্রয়িং রুমের সোফায় চুপচাপ বসে গায়ে এলিয়ে দেয়। ডান হাতে সফেট শার্টের দুটো আগলা বোতামের নিচে আরেকটি বোতাম আলগা করে দেয়। মাথা পিছন দিকে কিছুটা ঝুঁকে চোখ বুজে রাখে, দুহাত আড়াআড়িভাবে বুকে গুজেছে, ডান পা ভাঁজ করা, বা পা মেলে রাখা, কপাল জুড়ে বিন্দু বিন্দু ঘামের ছিটে ফোটা, চোয়াল শক্ত তার। এভাবে স্ট্যাচু হয়ে ঘন্টা 2 বসে রইল। রাত 9টা পেরিয়ে গিয়েছে। শুদ্ধ বাইরে থেকে ভেতরে এসে ইরফানকে সোফায় স্ট্যাচু হয়ে গা এলিয়ে বসে থাকতে দেখে বলে, কোথায় গিয়েছিলি? কতগুলো ফোন করেছি দেখ তো, কাল ভার্সিটি আছে, যাবি না? বিকেলে যেতে চেয়েছিলাম, অথচ তোর খোঁজ নেই। ইরফান নিশ্চুপ, চোখ মেলে তাকালো না পর্যন্ত। শুদ্ধর ফোনে রিং হয়, রিসিভ করে ফোন কানে দিয়ে বলে,
হ্যাঁ বল, ডাক্তারদের আবার টিচারদের কথা মনে পড়ে নাকি? ও পাশ থেকে সীমান্ত রেগে বলে, ইরফান কোথায়? ও ফোন তোলে না কেন? শুদ্ধ ভ্রুকুচকে বলে, ওকে দিয়ে কী করবি? ও ছ্যাঁকা খেয়ে বেঁকে গেছে। মানে ও রিলেশন করলো কবে? শুদ্ধ হেসে বলে, এমনি বললাম, কি দরকার ওকে বল। সন্ধ্যায় ওর আমার চেম্বারে আসার কথা। আমার বউ কতদিন পর একটু আবদার করলো ঘুরবে বলে। এই ইরফানের জন্য তো পারলামই না। ওর নাকি সিরিয়াস রোগী। তো সে কোথায়? আসেও না, আমার ফোনও তোলে না। মেজাজ খারাপ লাগে না? শুধু চোখ ছোট ছোট করে তাকালো ইরফানের দিকে। অতঃপর বলে, রোগীর কি প্রবলেম রে? অ্যাজমা। শুদ্ধ মুখ গোল করে লম্বা করে বলে, ও। ওপাশ থেকে সীমান্ত রেগে বলে, আরে থাম, ও কোথায়? আসবে কি? শুনে বলতো। শুদ্ধ হেসে বলে, রোগী তো পালাইছে মামা, তুই তোর বউয়ের রাগ ভাঙা যা। ইরফান যাবে না বলেই কল কেটে দেয়। এরপর ইরফানের দিকে তাকে সিরিয়াস কণ্ঠে জিজ্ঞেস করে, সীমান্তের কাছে মায়ের অ্যাজমা ট্রিটমেন্ট করাতে চেয়েছিলি? ইরফান কিছুই বলল না, চোখ খুলল না, সেভাবেই থাকলো যেন ঘুমিয়েছে। শুদ্ধ বিরক্ত হয়ে বলে, আরে ও চলে আসবে, এত চিন্তা। বাকিটা বলার আগে ইরফান ঝড়ের বেগে উঠে দাঁড়িয়ে শুদ্ধর কলার ধরে রাগান্বিত স্বরে বলে, ওকে এনে দে, রাইট নাও। শুদ্ধ অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। এর চোখের অবস্থা এমন কেন? চোখ জোড়া অসম্ভব লাল। শুদ্ধ কিছু বলার আগেই গেটের সামনে চোখ পড়লে দেখলো মায়েরা দাঁড়িয়ে আছে। শুদ্ধ মৃদু হেসে চোখের ইশারায় বলে, ওই যে এসেছে তোর ও। ইরফান শুদ্ধর কলার ছেড়ে দ্রুত পিছু ফিরে গেটের দিকে তাকায়। মায়েরা ভীত সন্ত্রস্ত হয়ে দাঁড়িয়ে আছে। সে তো সন্ধ্যার পরপরই আসতে চেয়েছিল, কিন্তু মিমের মা রাতে না খাইয়ে আসতে দেয়নি। রাতে খাবার খাইয়ে মিম আর তার মা এই বাড়ি পর্যন্ত তাকে এগিয়ে দিয়ে গেছে। সে ভেবেছিল ইরফান শুদ্ধ এরা চলে গিয়েছে। এত রাতেও যায়নি দেখে যেমন অবাক হলো, তেমনি ইরফানকে দেখে ভয়ে কাঁপছে মেয়েটা। মায়ের ভাবনার মাঝে ইরফান বড় বড় পা ফেলে মায়ের সামনে দাঁড়িয়ে বাঘের ন্যায় গর্জন তুলে বলে, কোথায় গিয়েছিলি? ভয়ে মায়ের পুরো শরীর কেঁপে ওঠে। কিছু বলার আগেই ইরফান বাঁ হাতে মায়রাকে তার সাথে শক্ত হাতে চেপে ডান হাতে মুখ চেপে আগের চেয়েও শব্দ করে চিৎকার করে বলে, বল কোথায় গিয়েছিলি? আনসার মি। মায়েরা ইরফানের চোখের দিকে তাকিয়ে সাথে সাথে চোখ নামিয়ে নেয়। এমন ভয়ঙ্কর চোখ এর আগে দেখেনি। এত ভয়ঙ্কর লালিত রাগ মিশ্রিত চোখে একবার চোখ রেখেই তার আত্মার পানি শুকিয়ে গেছে। মেয়েটার ভয়েই চোখ জোড়ায় পানির কণা জমল। ইরফান আগের চেয়েও শক্ত হাতে মায়ের গাল চেপে চিৎকার করে বলে, ড্যাম ইট, স্পিক আপ। মায়েরা দুগালে ব্যথা পায়, তবে কিছু বলে না। কাপা কাপা গলায় বলে, আমার ফ্রেন্ডের বাড়ি। ইরফানের শক্ত কণ্ঠ, ও ছেলে না মেয়ে? মায়েরা ভয়ে ফটাফট বলে দেয়, মেয়ে। মায়ের কথা শুনে এক মুহূর্তে ইরফান কেমন যেন শান্ত হয়ে যায়। মায়ের গাল ছেড়ে দেয়, বা হাতে মায়েরাকে আঁকড়ে ধরা হাত সরিয়ে নেয়। চোখ বুজে শ্বাস টানে লম্বা। এরপর চোখ মেলে তাকায়। মায়ের বাম গালে তার ডান হাত আলতো হাতে রেখে নরম সুরে বলে, ইটস ওকে, নেক্সট উইকে নিয়ে যাব। রাতে খেয়েছো? মায়েরা ঝট করে চোখ তুলে তাকায় ইরফানের দিকে। ইরফানের চোখ অস্বাভাবিক লাল, তবে শান্ত, একটু আগের রাগের আভা নেই। উত্তরের অপেক্ষায় গম্ভীর মুখে চেয়ে মায়েরার পানে। মায়েরা অবাক হয়ে তাকিয়ে থাকে ইরফানের দিকে। কথা বলতে ভুলে গিয়েছে মেয়েটা। কি হলো, কি হচ্ছে যেন সব মাথার উপর দিয়ে যাচ্ছে।